আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সবকিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সাথে পারভেজ ভাইও যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন ক্লাস শুরু করে দেব। দেখেন, ক্লাস শুরুর প্রথম দিকে আমরা আমাদের নোটে চলে যাচ্ছি। ভালো করে একটু নোটের দিক খেয়াল করেন। দেখেন, স্থির অবস্থা ভার্সেস চলমান অবস্থা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে হেডিং। স্থির অবস্থা ভার্সেস চলমান অবস্থা, হুইচ ইজ প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল। দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল কি, সি যদি প্রেজেন্ট হয়, স পাস্ট, সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3। সো প্রেজেন্ট পার্টিসিপল আমরা চিনি, পাস্ট পার্টিসিপল আমরা চিনি, বাট দুইটার ভিতরে আমরা ভার্সেস করেছি। কেন করেছি খেয়াল করেন। স্থির অবস্থার ক্ষেত্রে আমরা বলতে যাচ্ছি পাস্ট পার্টিসিপল হবে এবং চলমান অবস্থার ক্ষেত্রে আমরা বলতে যাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল হবে। বিষয়টা একটু খেয়াল করেন, একটু নিচের দিকে মানে যেখান থেকে ক্লাস স্টার্ট হয়েছে সেখানে খেয়াল করেন। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। এটা বিগত 2-3টা ক্লাস ধরে আলোচনা করা হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, আইএনজি মানে কি? আইএনজি মানে তো কন্টিনিউয়াস, যেমন এস ডাবল ই আইএনজি, সিং। সিং মানে কন্টিনিউয়াস না? আইএনজি মানে তো কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানে কি, চলমান। তাহলে চলমান অবস্থা বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই কনসেপ্টটা মাথায় গেঁথে রাখে। চলমান অবস্থা বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল হবে, দ্যাটস ইট, জাস্ট এতটুকু। কেন? কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে তো ভার্বের সাথে আইএনজি, আর আইএনজি মানে কি, আইএনজি মানে তো কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানেই তো রে ভাই চলমান। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল লাস্টে যায় মানে কি হলো, চলমান। সো চলমান অবস্থা বুঝাইলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আরেকটা কোন অবস্থা রয়েছে, স্থির অবস্থা। এই স্থির অবস্থা বুঝাইলে পাস্ট পার্টিসিপল হবে। এই দুইটা কনসেপ্ট খালি একটু মাথায় রাখবেন। স্থির অবস্থা বোঝালে পাস্ট পার্টিসিপল হবে, দ্যাটস ইট। একটু খেয়াল করেন, প্রিভিয়াস ক্লাসে আমরা রুল নাম্বার 1 শিখছিলাম। সেটা এভাবে শিখছিলাম যে আপনার ব্যক্তি বা বস্তু রিলেটেড। ফর এক্সাম্পল, এটা আমি আরেকবার দেখাই প্রিভিয়াস ক্লাসের বিষয়টা। দেখেন, পার্সনকে মডিফাই করবে পাস্ট পার্টিসিপল মানে ব্যক্তিকে, আর বস্তুকে মডিফাই করবে প্রেজেন্ট পার্টিসিপল। এই জিনিসটা খুব সোজা করে আমরা এখানে শিখছিলাম গত ক্লাসে, তাই না? এটা ছিল রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2 মাস্টার বইয়ের আলোকে যেটা দেওয়া আছে সেটা আমি মডিফাই করে আমার মতো করে বানিয়ে নিছি। জাস্ট এতটুকু শিখবেন। রুল নাম্বার 2 অনুযায়ী যেটা চলমান অবস্থা বুঝাবে ওটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং যেটা স্থির অবস্থা বুঝাবে, যেটা স্থির অবস্থা বুঝাবে ওটা পাস্ট পার্টিসিপল, দ্যাটস ইট। এই দুইটা লাইন খালি একটু মনে রাখবেন। এবার আপনার মনে একটা কোশ্চেন হতে পারে যে ভাই, স্থির অবস্থা বা চলমান অবস্থা বুঝাইতে আপনি আসলে কি বলতেছেন? প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের পার্থক্যের ক্ষেত্রে স্থির বা চলমান অবস্থা কি? ফর এক্সাম্পল দেখেন, দুইটা এক্সাম্পল দিয়েছি। আই স এ ড্যাশ ডান্স গার্ল। আই স এ ডান্স গার্ল, আমি নাচতেছে এরকম একটা মেয়ে দেখতেছি। মানে আমার সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মেয়ে নাচতেছে, আমি নাচনেওয়ালি বা না নৃত্যরত অবস্থায় একটা মেয়েকে দেখতেছি। আচ্ছা, একটা মেয়ে যদি নাচতে না থাকে তাহলে আমি কি তাকে দেখতে পেতাম বলেন তো? মানে আমি এমন একটা মেয়েকে দেখতেছি যে কিনা নাচতেছে, সে যদি নাচতে নাই থাকতো, মানে তার নাচাটা যদি তখন চলমান নাই হইতো, তাহলে কি আমি তাকে নাচা অবস্থায় দেখতাম? দেখতাম না। তখন আমি সিম্পলি বলতাম আই সয় গার্ল। যেহেতু মেয়েটা নাচতেছিল, মানে একটা কাজ করতেছিল, চলমান ছিল, তাই আমি তাকে নাচ অবস্থায় দেখতে পাইছি। লাস্টের দ্বিতীয় কোশ্চেনটা দেখেন তো, দা ব্রেক গ্লাস ইজ মাইন। দা ব্রেক গ্লাস, ব্রেক মানে ভাঙা, গ্লাস মানে তো গ্লাস,
ভাঙা গ্লাস ইজ মাইন, মানে ভাঙা গ্লাস আমার। আচ্ছা, গ্লাসগুলা কি এখনই এই মুহূর্তে ভাঙছে, নাকি রাস্তায় কিছু রুমে কিছু গ্লাসের টুকরা ভাঙা পড়েছিল, আমার বোন বলল যে ভাইয়া বাসায় আসলাম অনেকদিন পরে, ভাঙা গ্লাসগুলা খা। তখন আমি তাকে বললাম এই ভাঙা গ্লাসগুলো আমার। সো এটা কি নেসেসারিলি ওই তখনই ভাঙছে, বা আমার বোনের চোখের সামনে কি গ্লাসটা ভাঙতেছিল, এই ড্যান্সের মতো কি চলমান ছিল? এটা কিন্তু চলমান ছিল না, গ্লাসটা কোনো এক সময় ভাঙছিল, এবং সেই ভাঙা গ্লাসের টুকরা দেখে আমি বলছি যে এই ভাঙা গ্লাসগুলো আমার। সো এইটা কিন্তু চলমান না, এইটা চলমান। সো যেটা চলমান, মানে আই স এ ড্যাশ গার্ল, আই স এ ডান্স গার্ল, মানে নিশ্চয়ই গার্লটা নাচতেছিল, তখন আমি তাকে দেখছি। চলমান, যেহেতু চলমান, উত্তর হবে ড্যান, সিআইএনজি, ড্যান্সিং। আর দ্য ব্রেক গ্লাস ইজ মাই, যেহেতু গ্লাসগুলা ভাঙা, যেহেতু গ্লাসগুলা ভাঙা এবং ভাঙা গ্লাসগুলা আমার, তো এখন তো গ্লাসটা ভাঙে নাই, ভাঙা টুকরা পড়ে আছে, এটা আগে ভাঙে গেছে, কিন্তু এখন তো চলমান না। সো যার কারণে টুকরা টুকরা গ্লাস স্থির অবস্থায় পড়ে আছে, স্থির অবস্থা মানে চলমান না এক কথায়। তো যার কারণে যেহেতু চলমান না, BROKEN, ব্রোকেন গ্লাস ইজ মাইন, এটাই কনসেপ্ট। জাস্ট খালি চলমান হইলে প্রেজেন্ট পার্টিসিপল, স্থির হইলে পাস্ট পার্টিসিপল। সো আপনাকে চালাকির সাথে চলমান এবং স্থির এইটা ধরতে হবে। যদি আপনি এইটাতে বুঝে থাকেন তাইলে তো হইলই, আর না বুঝে থাকলে সামনে আমরা আরো ক্লিয়ার হব। সো একটু লেখেন এই কনসেপ্টটা, যারা বুঝছেন একটু ক্লিয়ার লিখে যান, আর যারা বুঝেন নাই প্রবলেম লেখেন। এই দুইটা ওয়ার্ডের মধ্যে সবাই উত্তর করেন, প্রায় 40 কাছাকাছি স্টুডেন্ট আছি, সবাই উত্তর করেন। বুঝতে পারলে লেখেন ক্লিয়ার, না বুঝতে পারলে লেখেন প্রবলেম। প্রবলেম থাকলে এখনই সলভ হয়ে যাবে, ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখেন। দেখেন 2 নাম্বার রুলের ভুগিচুগি এগুলো আমরা পড়বো না, এগুলো পড়লে বুঝবেনও না। অ্যাকশন ডোয়ার, অ্যাকশন রিসিভার, এগুলার কনসেপ্ট খুবই জটিল, ইউজলেস কনসেপ্ট, আমি এগুলো পছন্দ করি না। 129 নাম্বার দেখেন, দ্য লাইসেন্স অফ ড্রাইভার্স শুড বি ব্যান্ড। বোঝানো হচ্ছে, এগুলা পরে পড়ি, আপনাকে গল্পের ছলে বলি। বোঝানো হচ্ছে যারা কিনা মদ খেয়ে, আমাদের দেশে তো মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালানোর প্রবণতাটা কম, কিন্তু বাইরের বিদেশের কান্ট্রিতে এইটা প্রবণতা বেশি, এবং সেখানে ব্যান, ব্যান মানে নিষিদ্ধ, নিষিদ্ধ অলরেডি করেই দিছে। তো আমাদের দেশের ক্ষেত্রে বলা হচ্ছে যারা কিনা মদ পান করে ড্রাইভ করে তাদেরকে ব্যান করা উচিত। আচ্ছা, যারা মদ পান করে ড্রাইভ করে তাদেরকে ব্যান করা উচিত, কিন্তু কি কেউ এখন মদ পান করে ড্রাইভ করতেছে? আমি কি বলতেছি যে ওই লোকটা মদ পান করে গাড়ি চালাইতেছে? বা আমি কি বলতেছি আমার ভাইরে ওই মদারু ড্রাইভার ই করছে, পিষা ফেলাইছে? চলমান কিছু কি আমি বলছি? আমি কিন্তু চলমান কিছু বলি নাই, আমি বলছি যে মদ্যপানরত যে ড্রাইভার গুলা থাকে তাদেরকে ব্যান করা উচিত। তার মানে তো এটা না যে সে এখন মদ পান করে চালাইতেছে। এটা কি বুঝাচ্ছে চলমান? চলমান কিন্তু বুঝাচ্ছে না। এখানে যেহেতু চলমান বুঝাচ্ছে না, তাই মদ খাওয়া ইংরেজি ড্রিঙ্ক করা, বলছে ড্রিঙ্ক করছো কিনা, ড্রিঙ্ক, ড্রিঙ্ক এর পাস হচ্ছে ড্র্যাঙ্ক, এর V3 হচ্ছে ড্রাঙ্ক। তাহলে স্থির অবস্থা বুঝাইলে ড্রাঙ্ক, আর চলমান অবস্থা বুঝাইলে হয়তো ড্রিঙ্কিং। দেখছেন, মাতাল অর্থে ড্রাঙ্ক। ও আচ্ছা, ড্রাঙ্ক ড্রাঙ্কেন দুইটাই ব্যবহৃত হয়, ঠিক আছে। সো আমরা ড্রাঙ্ক এটাই নিচ্ছি, দেখি তো এটাই নিচ্ছে কিনা। হ্যাঁ, এটাই নিচ্ছে, পারফেক্ট। মানে V3 আর কি, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ড্রাঙ্ক কেন হয় এটাই লেখছে আর কি। সেটা জানলেন ড্রাঙ্ক কেন হয়, বাট বুঝতে পারছেন বিষয়টা। দ্য লাইসেন্স অফ ড্রাঙ্কেন ড্রাইভার শুড বি ব্যান্ড, মানে মদারু ড্রাইভারদের লাইসেন্স ব্যান করতে হবে। তার মানে এই না যে এখন মদ খেয়ে গাড়ি চালাইতেছে, ঠিক আছে। আচ্ছা, দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশন আফটার দ্য বিল ওয়াজ পাসড, বিল কি আজকে পাসড হয়েছে না আগে? তার মানে বুঝাই যায় এখানে তো কিছু চলমান নাই, শিক্ষার্থীরা বিল পাস হয়েছে আগে পাস হয়েছে, এখানে তো চলমান নাই রে পোলাপান, বিল আগে পাস হয়েছে, এটা তো ডেফিনেটলি আইএনজি হবে না, এটা V3 দিয়ে করতে হবে। দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশন আফটার দ্য বিল ওয়াজ পাসড, মানে কি বিল মানে কি, বিল মানে কোনো রায়, রায় পাশ হওয়ার পর একটা মিক্স রিয়াকশন হয়েছে। মিক্স মানে কি, যে মিশ্র প্রতিক্রিয়া, মিক্স রিয়াকশন মানে হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেমন প্রতিক্রিয়া? মিশ্র প্রতিক্রিয়া, ঠিক আছে। কেন বলতেছি? কারণ কেউ হয়তো বা রায়ের পক্ষে কথা বলতেছে, কেউ হয়তো বিপক্ষে কথা বলতেছে, সবাই ঢালাও ভাবে এক পক্ষ নিয়ে কথা বলতেছে, এরকমটা না, এটাকে বলে মিশ্র প্রতিক্রিয়া। যেহেতু মিশ্র প্রতিক্রিয়াটা বিল পাশের পরে হয়েছে, কিন্তু এখন তো হইতেছে না, এটা তো অতীতের কথা, তাহলে অবশ্যই এটা V3 হবে, পাস্ট পার্টিসিপল হবে, মিক্সড। দেখি তো
আমি একটানে পড়ে যাই, আপনাদের সমস্যা থাকলে কমেন্টে লিখতে থাকেন সমস্যা, আর না থাকলে ক্লিয়ার লেখেন বা উত্তর করতে পারেন। দেখেন, হি পাসড এ রাইট অর্ডার। আচ্ছা, সে একটি লিখিত আদেশ পাশ করলো। হি পাসড এ রাইট অর্ডার, সে একটা লিখিত আদেশ পাশ করলো। দেখেন, একই কথা বলবো, আদেশটা ছিল লিখিত, লিখিত আদেশ সে পাশ করছে অতীতে, এটা কি এখনকার কোনো চলমান কিছু? মানে এখন চলতেছে এরকম কি কিছু? আপনারা চিন্তা করেন তো, হি পাসড এ রাইট অর্ডার, সে লিখিত আদেশ পাশ করলো, এটা কি এখন চলতেছে? মানে অর্ডারটা এখন চলতেছে, লিখিত আদেশ দিয়ে রাখছে 10 তারিখে, সেটা পাস করছে 20 তারিখে যায়, এগুলো অনেক অতীতের কথা, এখন কিছুই চলমান না। যেহেতু চলমান না, একটা স্থির বিষয়, রিটেন অর্ডার মানে লিখিত আদেশ, এই লিখিত আদেশটা আজকে চলমান লিখতেছে এরকম বুঝাচ্ছেন, এটা আগের লিখিত আদেশ। আবার আপনার কমন সেন্সও বোঝাচ্ছে, ইডি করছে পাস্ট, এগুলা বর্তমানে কিছুই চলমান না। সো যেহেতু স্থির, একাধারে এগুলো সবই হয়েছে V3 পাস্ট পারফেক্ট। দেখি এখানে রাইটিং, আচ্ছা কেন করলো বিষয়টা? এখানে অর্ডার ব্যক্তি দ্বারা লিখিত হয় বলে বাক্যটি অ্যাকশন রিসিভার এর পূর্বে রিটেন হবে। এই দেখেন, দেখেন দেখি আর একটু, এই দেখেন এখানে মানে হাসবো না কানবো, দেখি আরেকবার একটু দেখি কি লিখছে। এখানে অর্ডারটি ব্যক্তির দ্বারা লেখা হয় বলে বাক্যটি অ্যাকশন রিসিভার, তাই এর পূর্বে রিটিন হবে। আপনাদের এই জিনিসটা মানে কি লিখছে এটা তো বোঝা লাগবে না, এটা তো আমি আপনাকে সোজা করে দিছি, বাট এইখানে তারাই বলতেছে 131 নাম্বারে রিটেন হবে। কি হবে? রিটেন হবে। অ্যান্সারে কি রিটেনই দিচ্ছে? ও সরি, রিটেনই তো দিচ্ছে, সরি আমি তো সি নাম্বার রাইটিং দিচ্ছিলাম, সরি সরি মাই মিস্টেক। আমি এখানে সি নাম্বার ভাবতেছিলাম, তাই বললাম যে খিরে। হ্যাঁ রিটেন, স্পষ্ট রিটেন, রিটেন হয়েছে। আরেকবার বলতেছি, হি পাসড এ রাইট অর্ডার, সরি আমার মিস্টেক ছিল, আমি ভুলটা দেখছিলাম। হি পাসড এ রাইট অর্ডার, সে এমন একটা অর্ডার পাস করছে যেটা কিনা আজকে চলমান না, এটা একটা অতীতের। যেহেতু চলমান না, তাহলে তো একটা স্থির অবস্থা, লিখিত আদেশ। লিখিত আদেশ, এটা তো আজকের কোনো চলমান না। এরা তাদের মতো ব্যাখ্যা দিয়ে এখানে অর্ডারটি ব্যক্তি দ্বারা লিখিত হয় বলে রিঅ্যাকশন রিসিভার ভুগিচুগি, এগুলো তো আমি আমার কাছে দুর্বুদ্ধ। আপনারা কি বুঝবেন বইরা? কত সোজা করে জিনিসগুলো রিপ্রেজেন্ট করা যায়, বাট আসলে বইয়ের গাম্ভীর্যতা বাড়ানোর জন্য, রুলের পরিমাণ বাড়ানোর জন্য টিচাররা আসলে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে। আমরা তাদেরটা সবগুলা তো নিব না, অনেকগুলাই নিব, সবগুলাই নিব না। সো এখানে যেহেতু একটা স্থির অবস্থা বুঝাচ্ছে, মানে এক কথা চলমান অবস্থা বুঝাচ্ছে না, সো এটার উত্তর হচ্ছে রিটেন। সবাই সবার মতামত লিখতে থাকেন, আমি কমেন্ট একটু পরে দেখাবো, বুঝতে পারলে গণহারে লেখেন ক্লিয়ার। আর এই কঠিন বিষয়গুলা দেখেন, আপনাকে পড়ে শোনাই। নাউনটি যদি অ্যাকশন ডোয়ার হলে তার পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল, আবার ভুগিচুগি কত কিছু লেখছে, আবার লেখছে নাউনটি অ্যাকশন রিসিভার হলে পাস্ট পার্টিসিপল। এই অ্যাকশন ডোয়ার অ্যাকশন রিসিভার দিয়ে আপনি বুঝতে পারবেন ভালো মতো? ইটস নট পসিবল, ঠান্ডা মাথায় বোঝা পসিবল না, অনেক মাথা নষ্ট করে বোঝা লাগতো। সো এই জিনিসটা আমি স্থির অবস্থা দিয়ে জিনিসটা বুঝিয়ে দিলাম। কিরকম লাগতেছে বলবেন, সমস্যা হলেও বলবেন, আমি একসাথে আপনাকে সবগুলা উত্তর করব। একইভাবে 132 নাম্বার, এই ভুগিচুগিগুলো আমাদের পড়া লাগবে না, জাস্ট খালি স্থির অবস্থা, চলমান অবস্থা। মানে আমি একটু আগে যে নোটটা পড়াইছি, ঠিক আছে? দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। ফর এক্সাম্পল ধরেন আপনি ব্যাংকে গেছেন, এটা কিন্তু প্রেজেন্ট আছে, খেয়াল করেন। আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকে গিয়ে লোককে বলতেছেন, এই ব্যাংকের ম্যানেজার কে? কেউ কথা বলতেছে না, সবাই পার্টি আছে, ব্যাংকের লোকজন তো একটু পার্টি থাকে, তাই না? কথা বলতে পার্টি আছে। আমি বলছেন, এই আমরা চেনেন আমি কে? ব্যাংকের ম্যানেজারকে তাড়াতাড়ি বলে। তো একজন বলল, ওই দেখেন দরজার পাশে যে দাঁড়ায় আছে, দরজার পাশে যে দাঁড়ায় আছে সে ব্যাংকের ম্যানেজার। সো যে দরজার পাশে দাঁড়ায় আছে, আপনারা চিন্তা করেন, দরজার পাশে যে দাঁড়ায় আছে, এটা ওই ঘটনাটা চলমান না? মানে আপনাকে ইনস্ট্যান্ট বলতেছে, ওই দেখেন দরজার পাশে কি আছে, দাঁড়ায় আছে, মানে লাইভ দেখাচ্ছে সে হচ্ছে ম্যানেজার। এটা কি অতীতের কোনো স্থির ঘটনা না, ঘটনাটা চলতেছে? এটা একটা ছবির মতো কল্পনা করেন, ঘটনাটা চলতেছে। আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকে বলতেছে, ওই দেখেন দরজার সামনে যে দাঁড়ায় আছে, মানে ঘটনাটা চলতেছে, দাঁড়ায় আছে যে, ওই লোকটা হচ্ছে ব্যাংক ম্যানেজার। আর দেখেন এটা প্রেজেন্টেও, মানে একদম চলমান একটা ঘটনা। যেহেতু এটা চলমান ঘটনা, যে দেখেন লোকটা কিন্তু দাঁড়ায় আছে, ঠিক আছে? দেখেন ওই যে ওই লোকটা দাঁড়ায় আছে, সে হচ্ছে ব্যাংকের ম্যানেজার। যেহেতু এটা একটা চলমান একটা ইস্যু বুঝাচ্ছে, তার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, জাস্ট খালি ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপলে একটাও প্রেজেন্ট পার্টিসিপলে আপনার কি না,
স্ট্রাকচার না, জাস্ট খালি ভার্বের সাথে আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখি, দেখেন অ্যাডমিশনে যারা আছেন যদি কেউ থেকে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এটা চলে আসছে। সাম অফ দ্য পিপল, দেখেন সাম অফ দ্য পিপল ড্যাশ টু দ্য পার্টি ক্যান্ট কাম। সাম অফ দ্য পিপল, আচ্ছা এই 33 নাম্বার আপনারা করেন, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আমি নিজেও ভিবি লিখে রাখছিলাম যখন এককালে এগুলো করছিলাম আমি। এটা আসলে ইম্পর্টেন্ট, এটা আপনারা করেন দেখি বুঝছেন কিনা। আচ্ছা যারা সব ক্লিয়ার তারা এটা করেন, আর যাদের ক্লিয়ার না কোন কোন নাম্বারের সমস্যা দ্রুত লেখেন, আমি একটু চেক করি আপনাদের মেসেজ গুলা। দ্রুত করেন, 133 করতে দিছি, দ্রুত করেন, দ্রুত করেন। এবার সবার মেসেজ গুলো আমি একটু পড়বো। আচ্ছা আরিফ সাহেব লিখছেন স্টার্ট দ্য ক্লাস। ক্লাস তো অনেক আগে স্টার্ট করা হয়েছে, আর যেহেতু অনলাইন ক্লাসের অনেক রুলস রেগুলেশন আছে, সো আমাদের পলিসি মেনটেন করার পরে আমাদের স্টার্ট করতে হবে। আপনাদের মানে আহ, এখানে কোনো বিষয়টা আসলে খাটবে না, সো আমাদের করে আমাদের অনুযায়ী স্টার্ট করতে হয় আর কি। বিষয়টা ইনশাল্লাহ কম্প্রোমাইজ করে আগাবেন আশা করি আরিফ ভাইয়ের উদ্দেশ্যে। আচ্ছা জাহিদুল ভাই ভালো কথা লিখছেন আর কি। অপরাজিতা আপু অনেকদিন পর আমাদের সাথে যুক্ত আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে আরিফ ভাই অনেকগুলো উত্তর করছে, শাহরিয়ার ভাইয়ের ক্লিয়ার। আচ্ছা আরিফ আফরিন আপু অপরাজিতা আপু এনারা অনেকদিন পরে যুক্ত হয়েছে। আচ্ছা আরিফ ভাই বুঝতে পারছে, রাজিয়া আপু বুঝতে পারছে, রাজিয়া আপু মেবি আজকে প্রথম ক্লাস করতেছে আমাদের সাথে। পারভেজ ভাই আছে, ফাইন, ঠিক আছে। অ্যাকশন রিসিভার কি, সালিম রেজা সাহেব, এগুলো আপনার বোঝা লাগবে না, ফালতু জিনিস একদম, জাস্ট ইজি করে শিখবেন, দ্যাটস ইট। সুমা আপু বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা রেকর্ড ক্লাস দেখা যায় না কেন, এখন লাইভ ক্লাস হচ্ছে দেখে ভাইয়া রেকর্ড ক্লাস দেখা যাচ্ছে না। আচ্ছা নেট প্রবলেম, বৃষ্টি বাদল হচ্ছে তো নেট প্রবলেমই থাকবে। ঠিক আছে ফাইন, সবাই আলহামদুলিল্লাহ রেকর্ড ক্লাসগুলো ফেসবুক থেকে না দেখে ইউটিউব থেকে দেখবেন কাইন্ডলি। প্রতিটা মুহূর্তে ইউটিউবে লিংক দিয়ে দেয় সকাল সন্ধ্যা আমাদের অ্যাডমিনরা। আচ্ছা গত ক্লাসও করছিলেন না, আচ্ছা ঠিক আছে ফাইন। চুমকি আপু চলে আসছে আমাদের সাথে। আপনারা যারা আজকে নতুন যুক্ত হচ্ছেন মাস্টার্স ক্লাসে, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন কাইন্ডলি। আমাদের কিন্তু অলরেডি আজকে 23 নাম্বার ক্লাস চলতেছে। আচ্ছা 33টা করতে দিছিলাম, 33টা কে করছে দেখি তো। 33টা 31টা দেখলাম, 131। 33 আফরিন আপু সবার আগে বি লিখছে, সালিম ভাই বি লিখছে, ইনভাইটেড লিখছে, গোলাম ভাই ইনভাইটিং লিখছে, 33-এর শারমিন আপু ইনভাইটিং লিখছে, চুমকি আপু ইনভাইটেড লিখছে। ও আচ্ছা অপরাজিত রেকর্ড ক্লাস করে না, আচ্ছা ফাইন সমস্যা নাই। হো ইনভাইটেড, দেখেন পারভেজ ভাই আমরা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাস করতেছি, ঠিক আছে পারভেজ ভাই মাইন্ড ইট। সো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মেইন স্ট্রাকচার হচ্ছে জিরান্ড, সরি আমরা করতেছি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ক্লাস, সরি বাই মিস্টেক। সো প্রেজেন্ট পার্টিসিপলের মেইন স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার হচ্ছে ভি3। সো এর আগে পারভেজ ভাই যে হু বা হয়ার এগুলা কিছুই আসবে না, ঠিক আছে। আচ্ছা অনেকে বি লিখছেন এবং এ লিখছেন, আচ্ছা কনফিউশন হচ্ছে এই দুইটার মধ্যে, তাই তো, হয় প্রেজেন্ট পার্টিসিপল নাহলে পাস্ট পার্টিসিপল। দেখেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, সাম অফ দ্য পিপল ড্যাশ টু দ্য পার্টি ক্যান্ট কাম। আচ্ছা পার্টি হয়েছে কবে, আজকে, ক্যান্ট কাম আসতে পারে নাই। ইনভাইট করা হয়েছে কি আজকে নাকি 100 দিন আগে, মানে কয়েকদিন আগে। চিন্তা করেন আপনার বিবাহ, আপনার জন্মদিন, আপনি ভালো রেজাল্ট করছেন, পার্টি পার্টি আজকে ফোন দেন কি, আর আজকে ফোন দিলেও কি পার্টি যখন হচ্ছে তখন ফোন দেন না, 2-3 ঘন্টা আগে দেন। মানে বুঝাচ্ছে ইনভিটেশনটা কখনো রানিং প্রসেস না, এটা আগে হয়ে যায়, এটা চলমান কিছু না। দেখেন সাম অফ দ্য পিপল হু ইনভাইট টু দ্য পার্টি ক্যান্ট কাম, মানে এমন সাম অফ দ্য পিপল কিছু মানুষ যাদেরকে পার্টিতে ইনভাইট করা হয়েছিল এখন করতেছে কি ইনভাইট। লোকটা কিন্তু জেন্টলম্যানটা কিন্তু এখন দাঁড়ায় আছে দরজার পাশে, এখন দাঁড়ায় আছে দেখে তাকে আঙ্গুল তুলে বলা হয়েছে যে দেখেন ওই যে লোকটা দাঁড়ায় আছে সে হচ্ছে ম্যানেজার। এইটা চলমান, কিন্তু যে সকল মানুষদেরকে ইনভাইট করা হয়েছিল তাদের মধ্যে সাম কিছু ক্যান্ট কাম আসতে পারে নাই। এই ইনভাইটটাকে আজকে করা হয়েছিল, অবশ্যই না, এটা আজকের চলমান কিছু না, এটা আগে। যেহেতু আজকের চলমান না এটাকে আমরা স্থির ধরে অবভিয়াসলি ইনভাইটেড করবো। দেখি 133টা
দেখেন শিক্ষার্থীরা ইনভাইটেড। সো আশা করি ইনভাইটিং যারা লিখছেন বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে, ফাইন। এবং এর আন্ডারে বাদ বাকিগুলো একই রকম, 134, 35, 36, 37, 39 সবই একই রকম, ঠিক আছে। তারপর আমার মাঝখান দিক থেকে একটু করি যেগুলা বেশি আসতেছে। আচ্ছা, এই শিক্ষা অফিসারের তো বর্তমানে চাকরি বিষয়টা অনেকে আছে, তো শিক্ষা অফিসারে কি আসে একটু দেখি তো। হুইচ অফ দ্য ফলোইং, এটা আপনারা করেন দেখি 136 নাম্বার। অনেকে তো এটিওতে অনেকে অ্যাপ্লাই করেন, অনেকের একটা জব, ড্রিম জব থাকে শিক্ষা অফিসারের বিষয়টা, ভালো চাকরি অবশ্যই। দেখেন তো, করেন তো দেখে, এটা এটিওতে আসছে, থানা শিক্ষা অফিসার আসছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, বের করেন তো। আমার মনে হয় এইটা আমি একটু আগেই দেখাইছি আপনাদের, তো আমি বললাম না, বের করেন তো। 136 নাম্বারটা করেন তো দেখি, দ্রুত করেন তো দেখি। আচ্ছা গোলাম ভাইয়া বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়াও দেখতেছি রিসেন্টলি একটা ক্লাস রেগুলার করতেছে, আলহামদুলিল্লাহ। পারভেজ ভাই আশা করি বুঝতে পারছেন, দ্রুত করেন, করতে দিয়েছি। এটিওতে আসছে, থানা শিক্ষা অফিসারে আসছে যেটা 136-এ, দ্রুত করেন, দ্রুত করেন। অলরেডি আফরিন আপু একটা উত্তর করছে, জানি না ঠিক আছে কিনা। অনেকে ক্লাস করতেছে কিন্তু অ্যান্সারের পরিমাণ এত কম কেন? দ্রুত করেন কাইন্ডলি। আমি আর 10 সেকেন্ড টাইম দিব, দ্রুত করেন। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকে উত্তর করতেছেন, তো দেখি কি হবে। দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার হ্যাপি সিটিং, এটা বাপের জন্য হবে না। যে ওয়ান পাস সেও বলবে এটা হবে না। দ্য ওল্ড ম্যান হ্যাপি দেয়ার ইজ সিটিং, এটাও যে ওয়ান পাস সেও বলবে এটা হবে না। এটা কেন হবে না এটা ব্যাখ্যার দরকার নাই। দ্য ওল্ড ম্যান দেয়ার সিটিং ইজ হ্যাপি, ভাই একটাও আমার মতে পড়লে বোঝা যায় যে একটাও হবে না। দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি, কেন এটা হবে খেয়াল করেন। দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি, এই খেয়াল করেন, ওল্ড ম্যান যে কিনা এখানে বসে আছে সে খুশি। তো আপনি তাকে আঙ্গুল দিয়ে দেখতেছেন, ওই দেখো যে লোকটা বসে আছে না, সে কিন্তু খুশি। এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট হইতেছে, আপনি আপনার ইনস্ট্যান্ট আপনার বন্ধুকে দেখাচ্ছেন হাতে আঙ্গুল তুলে, এটা অতীতের কিছু না, এটা কিন্তু ইনস্ট্যান্ট হইতেছে। যেহেতু রানিং একটা প্রসেস, ওই দেখ ওই যে দেখতেছস না তাল গাছের নিচে যে বসে আছে না, ওই লোকটা কিন্তু আমার গ্রামের মধ্যে সব থেকে সুখী ব্যক্তি। আপনি কিন্তু বন্ধুটাকে ইনস্ট্যান্ট সবকিছু দেখাচ্ছে, একটা চলমান প্রসেসের মধ্যে যাচ্ছে, এটা কিন্তু অতীতের কোনো প্রসেস না। তো সেই হিসেবে যেহেতু চলমান প্রসেস, অবশ্যই ডি নাম্বারটা হবে উত্তর। এবং সবার আগে আফরিন আপু ঠিক লেখছে, রাজীব ভাই সেকেন্ড, জাহিদ ভাই আলহামদুলিল্লাহ থার্ড, অপরাজিতা আপু অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছে, সুমকি আপু সেও অনেকদিন পর মেবি লাইভে যুক্ত হয়েছে, ফাইন। তো সেলিম ভাইয়া আশা করি বুঝতে পারছো সি নাম্বারটা হবে না, ডি নাম্বার। হ্যাঁ আরিফ ভাইয়া সবাই ঠিক লিখছেন, ডি নাম্বারটাই উত্তর, থ্যাংক ইউ। তো আর কিছু আশা করি দেখানোর মতো কিছু নাই, কারণ মাঝখান থেকে যেটা দেখলাম সেটা ওই রকম কমন। এছাড়া বাদ বাকিগুলা তেমন চাকরি পরীক্ষায় আসে না, আপনার অ্যাডমিশনে টুকটাক আসছে, চাকরি পরীক্ষা থেকে একটা দেখাই দিলাম। সো এই কোশ্চেন অনেক আসে এখান থেকে, অনেক কোশ্চেন আসে। তবে জাস্ট খালি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমার নোটটা জাস্ট স্থির অবস্থা ভার্সেস চলমান অবস্থা। চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে কি কন্টিনিউয়াস, আর স্থির অবস্থা হলে পাস্ট পার্টিসিপল, কারণ চলমানের বিপরীত তো স্থিরই বুঝায়, এই জিনিসটাই। তো এই নোটটা মনে রাখলেই আপনার অ্যাকশন ডোয়ার, অ্যাকশন রিসিভার, আমার এই মাস্টার বইতে প্রচুর পরিমাণে ওয়ার্ড মাস্টার সাহেব ইউজ করছে, সরি জাহাঙ্গীর সাহেব ইউজ করছে, অ্যাকশন ডোয়ার এবং অ্যাকশন রিসিভার, এবং প্রত্যেকটা টার্মে আমার কাছে খুবই বিরক্ত লাগছে। সো যত জায়গায় এই ওয়ার্ডস গুলা ইউজ করছে, আমি তত জায়গাতে আমার ব্যক্তিগত স্টাইল আমি রুলস তৈরি করে মানে রাখছি। সো এই ভেজালে আপনাকে কখনো যাইতে হবে না, আপনি টেনশন নিয়েন না। জিনিসটা ভালো, অবশ্যই ভালো, এটা খারাপ না, বাট এটা আমরা যারা একদম বিগিনার, এটা দেখলেই আমাদের ভেরি ভেরি কনফিউশন ক্রিয়েট হবে। যার কারণে আমি বিগিনারদের জন্য সবসময় অ্যাকশন ডোয়ার এবং অ্যাকশন রিসিভার এই জিনিসগুলো অ্যাভয়েড করি, একদমই অ্যাভয়েড করি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট রুলে চলে যাব।
ওকে, আপনারা বইতে দেখবেন মাঝখানে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে একটা পার্থক্য দিছে, এই পার্থক্যটা আপনারা পড়বেন, ঠিক আছে? এই পার্থক্য রিলেটেড যেগুলা এমসিকিউ আছে আমি সেগুলো সলভ করব। মনে করতেছেন পার্থক্য না পড়েই সলভ করব? হ্যাঁ, পার্থক্য না পড়েই সলভ করব, এগুলাকে তেমন ব্যাপার না। আপনারা মনের ইচ্ছা হলে পার্থক্য পড়তে পারেন, না পড়তে পারেন। আমি 142-এর পর থেকেই সলভ করব। বাই দ্য ওয়ে 142 পর্যন্ত আমাদের স্থির অবস্থা চলমান অবস্থা থেকে কমন, কেমন? ঠিক আছে। তো এই পার্থক্যের আঙ্গিকে যে এমসিকিউ গুলা ছিল সেগুলা পড়তে হইলে আমার নোট টু এখানে নাম দিয়েছি, টপিকের নাম ভেরি ইন্টারেস্টিং, জিরান্ডের বহুরূপী। বহুরূপী মানে কি? একটা মানুষের নানা রূপ দেখায়। এই সে আমার সাথে ভালো ব্যবহার করতেছে কিন্তু অমুকের কাছে যে আমার নামে বদনাম করতেছে, কিন্তু আমার সামনে আসলে ভাইরে ভাইয়া হুজুর বলে মাথা উঠে রাখে, তাই না? সেসব মানুষকে আমরা কি বলি? বহুরূপী মানুষ বলি। সো এই টপিকের নাম আমি দিয়েছি জিরান্ডের বহুরূপী। সো এই কনসেপ্টটা পড়ার আগে আপনাদের একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে যেহেতু আমরা করছি, সেটা একটু কষ্ট করে করতেই হবে, আমাদের পলিসির আন্ডারে পড়ে। কাইন্ডলি ভিডিওটা একটু দেখা স্টপ করে 10 সেকেন্ডের সময় লাগবে, একটু শেয়ার করে দেন। সব থেকে ভালো হয় 3-4 জন ফ্রেন্ডকে একটু মেনশন করে দেন, যাতে করে তারাও আপনাদের মতো এই ফ্রি ক্লাসগুলা থেকে বেনিফিট নিতে পারে। আর যারা এখন আমাদের পেজকে ফলো করেন না, একটু ফলো করে আসেন, 10 থেকে 15 সেকেন্ড লাগবে, একটু করে আসেন, তারপর আমরা এটা পড়া স্টার্ট করব। ঠিক আছে, আশা করি সবাই করতেছেন, আর যারা করেন না এখনো দ্রুত করে ফেলেন। আমরা জিরান্ডের বহুরূপী টপিকে চলে যাই। দেখেন কি লেখা আছে, জিরান্ড নিজের রূপ বদলিয়ে দুটি জিনিস হতে পারে। মানে জিরান্ড যেহেতু বহুরূপী, আমরা জিরান্ডকে যেমন ভার প্লাস আইএনজি, এটা যদি নাউনের মতো কাজ করে আমরা এক কথায় জানি এটাকে জিরান্ড বলে। কিন্তু এ শব্দ বেশ ধরে আরো দুইটা রূপ নিতে পারে। ভার প্লাস আইএনজি নাউনের মতোই কাজ করবে, কিন্তু শব্দ বেশ ধরে সে দুইটা রূপ নিতে পারে। কয়টা রূপ নিতে পারে? দুইটা রূপ, দুইটা জিনিস হতে পারে। প্রথম যে রূপ নিতে পারে সেটাকে বলা হয় ভার্বাল নাউন। তাহলে এখান থেকে শিখেন, যাহাই জিরান তাহাই ভার্বাল নাউন, অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে না। তো জিরান্ডের একটা রূপ হচ্ছে ভার্বাল নাউন, এবং জিরান্ডের আরেকটা রূপ হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। যদিও পার্টিসিপল লেখা, বাট আমরা জিরান্ডের রূপ হিসেবেই পড়বো। আপনি চাইলে জিরান্ডের রূপ হিসেবে ভার্বাল নাউন পড়তে পারেন, আবার পার্টিসিপলের আরেকটা রূপ হিসেবে পার্টিসিপল প্রিপোজিশন পড়তে পারেন। আমি আলাদা করি নাই, কারণ আলাদা করার দরকার নাই, এইভাবে প্রশ্ন আসে না, তাই আমি একটা হেডিং দিয়ে দুইটা রূপ লিখে দিচ্ছি। আপনি চাইলে জিরান্ডের রূপ হিসেবে ভার্বাল নাউন এবং পার্টিসিপলের আরেকটা রূপ হিসেবে পার্টিসিপল প্রিপোজিশন এইভাবে পড়তে পারেন, বাট আমার ওয়েতে পড়লে আপনার জন্য সোজা হবে মনে করি। সো জিরান্ডের বহুরূপের ক্ষেত্রে আমরা শিখলাম জিরান্ড কয়টা রূপ ধারণ করতে পারে শিক্ষার্থীরা? দুইটা রূপ ধারণ করতে পারে, একটা ভার্বাল নাউন আর একটা পার্টিসিপল। তাইলে তার মানে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা জিরান্ডকেই দেখবো সে ভার্বাল নাউন হয়ে গেছে, আবার বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা এই জিরান্ডকেই দেখবো সে আবার পার্টিসিপল প্রিপোজিশন হয়ে গেছে। মানে এই এক জিরান্ড সে একবার ভার্বাল নাউন হয়, আবার রূপ বদলে পার্টিসিপল প্রিপোজিশন হয়। সো বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখবো এই জিরান্ডি ভার্বাল নাউন হচ্ছে এবং এই জিরান্ডি পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে। তো আমাদের শুধু কাজ কি দেখেন, আমাদের শুধু কাজ হচ্ছে এই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো জানতে হবে। দ্যাটস ইট। আপনাকে আমি এই স্লাইডে মানে এই নোটে দেখাইলাম জিরান, শুধু আমরা যে নামটা চিনি জিরান এই না, জিরান্ডের আরো দুটো রূপ আছে, ভার্বাল নাউন আছে, পার্টিসিপল প্রিপোজিশন আছে, প্রিপোজিশন এবং ভার্বাল নাউন। সো এই রূপগুলাও জিরান্ড ধারণ করে। এই রূপগুলা ধারণ কখন করে? বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে। এই বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের জানতে হবে, অবশ্যই জানবো। নেক্সট স্লাইডে দেখেন, এই বিশেষ ক্ষেত্র, আমরা জিরান্ডকে তখনই ভার্বাল নাউন বলবো যখন জিরান্ড মাঝখানে থাকবে, তার আগে দা এবং পরে অ। দ্যাটস ইট। শুধুমাত্র একটা স্ট্রাকচার, আর কিছু পড়া লাগবে না, অনলি ওয়ান স্ট্রাকচার, অনলি ওয়ান স্ট্রাকচার, আর কিছুই না। জিরান্ড কখন ভার্বাল নাউন হয়? জিরান্ডের আগে দা, মাঝখানে জিরান্ড, পরে অ। দা জিরান্ড অ,
এটাই ভার্বাল নাউন এবং পরীক্ষায় প্রচুর পরিমাণে ভার্বাল নাউন আসে। একটা এক্সাম্পল খেয়াল করেন, দ্য রিডিং অফ বুকস, রিডিং দ্য অফ, দ্যাট মিনস এটাকে আমরা জিরান্ডও বলতে পারবো, ভার্বাল নাউনও বলতে পারবো। অপশনে যদি জিরান্ড এবং ভার্বাল নাউন থাকে অবশ্যই ভার্বাল নাউনে টিক দিব। অপশনে যদি এটা লিখে থাকে বলে যে রিডিং এটা কি, ভার্বাল নাউন নাই, পার্টিসিপল আছে এবং জিরান্ড আছে, অবশ্যই জিরান্ডে টিক দিব। সো এইটার মেইন পরিচয় হচ্ছে দা জিরান্ড অফ, এটার মেইন পরিচয় হচ্ছে এটা ভার্বাল নাউন। আর আপনাদের মাস্টার বইতে এইভাবেই সংজ্ঞাটা দিছে, সো মাস্টার বইতে যেভাবে দিতে ওইভাবেই লিখছি, এভাবেই সোজা। সো ভার্বাল নাউনের সংজ্ঞা কি, দা জিরান্ড অফ, দ্যাটস ইট। এক্সারসাইজ খেয়াল করেন, রিডিং নোভেলস ইজ মাই ফেভারিট, মানে নোবেল পড়া আমার খুবই পছন্দের। দ্য রিডিং অফ নোভেলস গিভস প্লেজার টু মি, নোবেল পড়া আমাকে আনন্দ দেয়। এইখানে রিডিং এটা কোন অবস্থাতেই ভার্বাল নাউন না, এটা সিম্পল জিরান্ড, কিন্তু এখানে দ্য রিডিং অফ নোভেলস এইটাকে জিরান্ডও বলা যাবে, ভার্বাল নাউনও বলা যাবে। অপশনে যদি জিরান্ড ভার্বাল নাউন দুইটা থাকে অবশ্যই ভি ফর ভার্বাল নাউন, ভার্বাল নাউনে আমরা টিক দিব। সো এটাই হচ্ছে বিষয়, ভার্বাল নাউন গেল। এবার একই সাথে পার্টিসিপল প্রিপজিশন শেষ করে তারপর আপনাদের কোশ্চেন গুলা নিব, যাদের কোশ্চেন আছে। সো ভার্বাল নাউন কি, দা জিরান্ড অফ। পার্টিসিপল প্রিপজিশন কি, আচ্ছা প্রিপজিশনের সংজ্ঞাটা জানতে হবে। POSITION, শিক্ষার্থীরা প্রিপজিশনকে যদি সন্ধি বিচ্ছেদ করে ইংরেজির আদলে, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে এরকম হয় প্রি প্লাস পজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে কি, অবস্থান, তার মানে প্রিপজিশন মানে পূর্বে অবস্থান। তাহলে প্রিপজিশন কার কার পূর্বে বসে, প্রিপজিশন কার কার পূর্বে বসে, দেখেন আমি দাগ দিচ্ছি, পড়ছি না, আপনারা দেখেন। প্রিপজিশন কার কার পূর্বে বসে, অবশ্যই নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। প্রিপজিশন কার কার পূর্বে বসে, নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। একদম ছোট ক্লাসের পড়া, না জানলে আমি একটু রিভাইজ করেই দিলাম। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান, অবশ্যই নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে। তাইলে আপনার যে জিরান, যেটা কিনা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে, সেটাই প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন। তবে হ্যাঁ, এখানে প্রত্যেকটা আইএনজি যুক্ত ওয়ার্ড যদি নাউনের পূর্বে বসে সবগুলাই আবার প্রিপজিশন হয় না। এর জন্য দেখেন দ্বিতীয় লাইনটাও কম গুরুত্বপূর্ণ না, নির্দিষ্ট শব্দ হতে হবে। কি হতে হবে, নির্দিষ্ট কিছু শব্দ হতে হবে। শিক্ষার্থীরা এখান থেকে আপনারা দুইটা জিনিস শিখলেন, ভার্বাল নাউন তো শিখছেনই, ওটা বাদ। পার্টিসিপল প্রিপজিশনের ক্ষেত্রে দুইটা জিনিস শিখলেন, যে পার্টিসিপল প্রিপজিশন হইতে হইলে ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটা অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে হবে, এবং সব আইএনজি যুক্ত ওয়ার্ডই যে নাউন প্রোনাউনের পূর্বে বসলে প্রিপজিশন হয়ে যাবে এমনটাও না, নির্দিষ্ট কিছু শব্দ হতে হবে। কি হতে হবে, নির্দিষ্ট কিছু শব্দ। আসেন এই জিনিসটা আমরা মাস্টার সাহেবের বই থেকে দেখি। আচ্ছা এইটা একটু পরে দেখবো, না দেখিনি, নির্দিষ্ট শব্দগুলা যেহেতু বলছি এটা দেখিনি, ভার্বাল নাউন পরে পড়বো, নির্দিষ্ট শব্দ। এই যে আপনারা বই বের করতে পারেন চাইলে, আমি নির্দিষ্ট শব্দ দাগিয়ে দিচ্ছি। রিগার্ডিং, এটা সব থেকে বেশি আসে। এক্সক্লুডিং, এইটা বেশি আসে। নির্দিষ্ট কিছু শব্দ দেখাচ্ছি যে এগুলা প্রিপজিশন হয়, আইএনজি যুক্ত আছে। ফলোইং প্রচুর পরিমাণে আসে। কোশ্চেন যদি হালকা একটু কঠিন হয় আমি দাগিয়ে দিচ্ছি, নোট উইথ স্ট্যান্ডিং, এত বড় লোক, এটাও আসে। ঠিক আছে, আর কি কি আসে দেখে বলতেছি, পেন্ডিং, সেভিং, টাচিং, এগুলা তেমন একটা আসে না। লাস্টলি তারপরেও পেন্ডিং এবং
টাচিংটা হালকা করে দাগ দিলাম, এছাড়া তেমন একটা আরেকটা কনসিডারিং। এই কয়টা আপনাকে আমি যে কয়টা দাগাইলাম না, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে এই কয়টা ওয়ার্ডই আসে। তাইলে এই কয়টা ওয়ার্ড, এগুলাকে আমরা বলবো সিলেক্টিভ ওয়ার্ড। এই কয়েকটা ওয়ার্ড যদি নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে, তাহলে ডেফিনেটলি উইদাউট এনি ডাউট এই কয়েকটা ওয়ার্ডকে আমরা অবশ্যই পার্টিসিপল প্রিপোজিশন বলবো। সো পার্টিসিপল প্রিপোজিশন হইতে হইলে এই কয়েকটা ওয়ার্ড হইতে হবে, প্লাস এই কয়েকটা ওয়ার্ডকে নাউন এবং প্রোনাউন দুইটার যে কোনো একটার আগে বসতে হবে। এই আপনার পার্টিসিপল প্রিপোজিশন। এক্সারসাইজ করানোর আগে আমি আপনাদের আবার আমার নোটে ফিরে যেতে চাই, যেটা আপনাদের উদ্দেশ্যে করছি। এই নোটে আমি ভার্বাল নাউন সম্পর্কে ব্যাখ্যা দিলাম, ভার্বাল নাউন কি, এবং পার্টিসিপল প্রিপোজিশন সম্পর্কে ব্যাখ্যা দিলাম। ভার্বাল নাউন হচ্ছে দা, জিরান্ট, দা প্লাস জিরান্ট প্লাস অফ, আর পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে আপনার আইএনজি যুক্ত সিলেক্টিভ নির্দিষ্ট কিছু শব্দ যা কিনা নাউন বা প্রোনাউনের আগে বসবে। সো এতটুক কারা বুঝছেন? যারা বুঝছেন সিম্পলি ক্লিয়ার লেখে আগে যান, আর যারা বুঝেন না আবার যদি একটু রিভিশনের প্রয়োজন পড়ে দ্রুত লেখেন, দ্রুত লেখেন যে ভাই আরেকবার বুঝিয়ে দেন, তাহলে আমি কয়েক সেকেন্ড সময় নিয়ে আরেকবার বুঝাবো। আর যদি বুঝে থাকেন তাহলে ক্লিয়ার লেখে সামনে আগান। আপনারা ক্লিয়ার লিখলে আমি ডিরেক্টলি এক্সারসাইজে চলে যাব, আর দেরি করব না। দ্রুত করেন, দ্রুত করেন। আচ্ছা মোহাম্মদ নোমান সাহেব, আচ্ছা নোমান ভাই একটা ভালো কোশ্চেন করছো। এটা আসলে মাস্টার বই কমপ্লিটের কাজ, ক্লাস মাস্টার বই কমপ্লিট করা হয়, যেটা অ্যাডমিশনেও প্রয়োজন, জবেও প্রয়োজন। সো আমরা বলতে পারি নোমান সাহেব এটা জব প্লাস অ্যাডমিশনের ক্লাস। তবে শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড আলাদা একটা কোর্স আমাদের এই পেজ থেকেই চালু আছে, যেখানে জব প্রার্থীরা না শুধু অ্যাডমিশনদের টার্গেট করে পড়ানো হয়। মাস্টার বই অনেক বড়, সব অ্যাডমিশনে লাগে না, কিছু লাগে, কিছু মানে কি 60% লাগে, 40%ই লাগে না। এখানে যেহেতু 100% মাস্টার বই পড়ানো হবে, সো অনেক কিছুই কাজে লাগবে না। সো অ্যাডমিশন কোর্সে যারা কিনা ইনক্লুড আসছো, তারা শুধু অতটুকুই পড়ানো হয় অ্যাডমিশনে, যতটুকু অ্যাডমিশনে আসে। এই এতটুকু আমি বলতে পারি নোমান সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে মাশাআল্লাহ সবাই দেখতেছি ক্লিয়ার, ফাইন। এবার আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। নোমান ভাইয়ের কোশ্চেন ছিল, হ্যাঁ শাহরিয়ার ভাই একটা ভালো কথা লিখছে, সকল ভার্বাল নাউনই জিরান, কিন্তু সকল জিরান ভার্বাল নাউন না, সে কিন্তু ভালো একটা কথা লিখছে, ফাইন। আচ্ছা জাহিদুল ভাই 138টা বুঝাবো না, ওটা তো চলে আসলাম। ঠিক আছে, ক্লাস শেষে যদি সুযোগ পাই বুঝাবো, আর না পাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই। আপনারা অনেকেই প্রায় প্রতিদিনই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, মাশাআল্লাহ অনেক এসএমএস থাকে হোয়াটসঅ্যাপে, এবং আমি দায়িত্ব সহকারে সব এসএমএস রিপ্লাই করি। লাস্ট বিগত কয়েকটা দিনে এমনও গেছে আমি ভিডিও করে ক্লাস দেখানোর মাধ্যমে একটা শিক্ষার্থীকে সলভ করে দিছি। সো হোয়াটসঅ্যাপে আপনি চাইলে নক দিতে পারেন, সেখানে আমি যথেষ্ট পরিমাণে মানে রেসপন্সিবিলিটি নিয়ে সলভ করে দিয়ে থাকি। সো 38 নাম্বার সময় পেলে দেখাবো জাহিদ ভাই, আর না সময় পেলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। আচ্ছা নোমান সাহেব তো কোর্স তো নিচ্ছে, তাহলে ওইটা হচ্ছে অ্যাডমিশনে। ঠিক আছে ক্লিয়ার, এবার আমরা সামনে আগাবো। লাস্ট একবার রিভিশন করে, ভার্বাল নাউন কি? দা, জিরান্ট, অফ। আর পার্টিসিপল প্রিপোজিশন কি? আপনার সিলেক্টিভ কিছু ওয়ার্ড হইতে হবে, যেমন এই ওয়ার্ডগুলা, এইগুলাকেই পার্টিসিপল প্রিপোজিশন বলবে। কখন? যদি এগুলা নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে। কারণ প্রিপোজিশন কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব, এক্সারসাইজে চলে যাব। দেখেন ভার্বাল নাউন আগে কি করব? আমি কম করব, আপনারাই করবেন। ভার্বাল নাউন, ঠিক আছে, আমরা ভার্বাল নাউনে চলে আসলাম, বেশি হয়ে গেল। আচ্ছা করেন আপনারা, দেখেন কতটা ডিমান্ডফুল কোশ্চেন হইলে এতগুলা জায়গায় আসে, কতটা ডিমান্ড। রিসেন্টলি 23 সালে আসছে, আর কি চান আপনি, এত ডিমান্ডফুল। দেখেন ভার্বাল নাউন কোনটা? দা, আইএনজি, অ, বি নাম্বার ছাড়া একটার আগেও দা দেখেন কি? দেখেন তো, অসম্ভব। আমাদের পুরাটা পড়াই লাগলো না শিক্ষার্থী, দেখেন এত জায়গায়, এত চাকরির বাজার কাঁপানো করছেন, এটা আমরা জাস্ট খালি 3টা ওয়ার্ড দেখিয়ে বুঝে গেলাম। আর কোনো সমস্যা? একদম শেষ। ভার্বাল নাউন ইজ ক্লোজ। আচ্ছা ভার্বাল নাউন কার সাথে সম্পৃক্ত? ক্লোজ মানে সম্পর্ক, মানে খুবই রিলেটেড। কার সাথে? জিরান্ডের সাথে। দেখছেন, আই লাইক ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড। ইন দিস সেন্টেন্স ভার্বাল নাউন কোনটা? দেখেন
ভার্বাল নাউন ইজ ইকুয়াল টু জিরান্ড, এটা তো বলতে পারবো না, বাট ভার্বাল নাউন জিরান্ডের খুব কাছাকাছি, ক্লোজ। যেহেতু ক্লোজ, এটা জিরান্ড না, তো এটা যেহেতু জিরান্ড, এটাই ভার্বাল নাউন, যেহেতু ক্লোজ। এখানে তো আর কোনোটা ক্লোজ না, ভার্বাল নাউনের সাথে কি আর কোনোটা ক্লোজ আছে? শুধুমাত্র যেহেতু আইএনজিটা ক্লোজ আছে, তাই আমরা চালানোর জন্য এ নাম্বারটা উত্তর করব। দেখেন এ নাম্বার উত্তর। তারপরে 146-এ কারো সমস্যা থাকলে বলতে পারেন, আমি একটু দাগ দিয়ে রাখি, কারণ আপনাদের বুঝতে হবে যে ভার্বাল নাউনটা হচ্ছে জিরান্ডের কাছাকাছি। ভার্বাল নাউন হইতে হইলে অবশ্যই আপনার কি থাকা লাগবে? দা, জিরান্ড, অ। কিন্তু ক্ষেত্র বিশেষে, যেমন এখানে তো আমার কাজ চালানোর মতো অপশন নাই, তো কাজ চালানোর জন্য আমাকে এটাই ভার্বাল নাউন দিতে হবে। এটা হচ্ছে বিপদে পড়ে উত্তর করা, এটা দাগে রাখলাম, এটা একটু খেয়াল রাখেন। দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক 20 সালে চলে আসছে, কি এ সমস্যা? দ্য রিডিং অফ বুকস, দ্য রিডিং অফ হিস্টোরি, এই যে দা অফ, দা, জিরান্ড অফ, অবশ্যই কি হবে? ভার্বাল নাউন। আচ্ছা, সবগুলো তো আমি করে দিলাম, 148 নাম্বার নিজেরা করে। Which of the following is active with verbal noun with preposition and object? আচ্ছা, এত কিছু বোঝা লাগবে না, যেখানে ভার্বাল নাউন আছে ভার্বাল নাউন খুঁজে বের করতে বলছে, বের করেন তো দেখি। ভার্বাল নাউন এটা বের করে একটু কঠিন আছে, বের করেন। 148 নাম্বার করেন সবাই, দ্রুত করেন। 148 নাম্বার দ্রুত করেন, দ্রুত করেন। আচ্ছা, আয়শা আপু হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন, যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আমি এখন কমেন্টে দিয়ে দিচ্ছি, সবাই কমেন্টের দিকে তাকান যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। এটা আসলে আমাদের পেজের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এটা আসলে আমরা সবাই মোটামুটি হ্যান্ডেল করি। আপনার যদি কোনো কোর্স ভর্তি রিলেটেড ইস্যু থাকে, হয়তো অ্যাডমিনরা হ্যান্ডেল করে, কারো যদি পড়া বোঝা রিলেটেড সমস্যা থাকে সেটা আমি হ্যান্ডেল করি, এই আর কি। সো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিছি, এটা দেখতে পারেন। আচ্ছা, এদিকে সবাই অ্যান্সার করেন, দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, এটা দেখেন, যদি অ্যাডমিশন প্রার্থী থেকে থাকেন, দেখেন এটা কিন্তু মেডিকেলে আসছে, ভালো, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মেডিকেলে চলে আসছে। এইখানে দা কোথায়? দা গার্ডেন অফ কই? এনে কই? নাই। এনে দা কই? দা নাই। দা আছে, তাহলে অবশ্যই ডি নাম্বারে দা, আইএনজি, অ, দ্যাটস ইট, ডান, শেষ, খেলা শেষ। এইবার আমরা যাব কিসে? ওই যে আপনার পার্টিসিপল প্রিপোজিশনে। চলেন, সরি, পার্টিসিপল প্রিপোজিশনে আমরা চলে আসছি, বাট তার আগে একটু দেখে নেই। সবার আগে উত্তর করেছে কিন্তু আফরিন আপু। আফরিন আপু যখনই লাইভে থাকে ওনার সাথে পারা আসলে একটু কষ্টকর, সবার আগে এসে উত্তর করে ফেলে। আচ্ছা, এছাড়া শাহরিয়ার ভাইও যথেষ্ট ডেডিকেটেড, উত্তর করেছে। আচ্ছা, রেজা ভাই, আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আপনার কমপ্লিমেন্টের জন্য। আচ্ছা ঠিক আছে, গোলাম সাহেব আমাদের সাথে যুক্ত আছে, আলহামদুলিল্লাহ, সে উত্তর করেছে। পারভেজ উত্তর করেছে, আরিফ সাহেব উত্তর করেছে, চুমকি আপু, রাজীব সবাই উত্তর করেছে। সবাই কাইন্ডলি উত্তর করবেন। এবার আমরা পার্টিসিপল প্রিপোজিশনে চলে যাচ্ছি। পার্টিসিপলের ক্ষেত্রে খেয়াল করেন, নির্দিষ্ট ওয়ার্ড হইতে হবে। কি হইতে হবে শিক্ষার্থীরা? নির্দিষ্ট ওয়ার্ড। ভেজাল এড়ানোর জন্য যে ওয়ার্ডগুলাকে আমি দাগ দিছি না, এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করেন, বেশি না তো, 10টার কম হবে, 1 2 3 4 5 6 10টার কম, দেখছেন? এই ওয়ার্ডগুলা মুখস্থ করেন, হুবাহু এগুলাই পরীক্ষায় আসে, আর এগুলাই পার্টিসিপল প্রিপোজিশন। আইএনজি যুক্ত ওয়ার্ড কিন্তু প্রিপোজিশনের মতো কাজ করছে। কেন কাজ করছে দেখেন, 149 নাম্বার দেখেন, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইওর ওয়ার্ক। এইখানে রিগার্ডিং এর পরে প্রোনাউন আছে, ওয়ার্ক নাউনও আছে। দেখেন এক্স্যাক্টলি কি আছে? প্রোনাউন। সো প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে কি বসে? প্রিপোজিশন। তো তার কারণে রিগার্ডিং কি হয়ে গেছে? আপনার আইএনজি যুক্ত হওয়ার পরেও এটা প্রিপোজিশন হয়ে গেছে। 41 বিসিএস এ আসছে, দেখছেন? মানে এত সোজা একটা কোশ্চেন বিসিএস এর মতো জায়গায়, টপ নচ একটা জায়গায় চলে আসছে। সো আপনার এত ভুগিসুগি না করলেও জাস্ট খালি রিগার্ডিং, ফলোইং, এক্সক্লুডিং, টাচিং, পেন্ডিং,
নট উইথ স্ট্যান্ডিং, এই কয়েকটা জিনিস মুখস্থ করলে এখান থেকে কমন পড়ে যায়। বিসিএস এ কমন পড়ে গেছে, আপনি আর কি চান। দেখেন আর একটু দেখি তো, দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন। রিসিপশন মানে কি? রিসিপশন মানে হচ্ছে মানে একটা আয়োজন, একটা পার্টি টাইপের বা গেট টুগেদার। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোইং দ্য উইডিং, মানে উইডিং এর পর পরই একটা রিসিপশন আছে। দেখেন ফলোইং এর পরে নাউন আছে উইডিং, উইডিং মানে বিবাহ। এখানে কিন্তু উইডিং ভার্ব না। আমি একটা ওয়ার্ড লিখি, দেখেন MORNING, মর্নিং। মর্নিং এর লগে আইএনজি আছে, তাই সকালে আপনি ভার্ব বানিয়ে দিবেন? সকাল তো নাউন। সো এখানে আইএনজি টা বিল্ট ইন, এটা ভার্বের সাথে আইএনজি না। সো উইডিং এর সাথে আইএনজি এটাও কাইন্ড অফ বিল্ডিং, ঠিক আছে? সো এটা কিন্তু ভার্ব বলে কেউ ভুল করেন না। সো এটা নাউন, প্লেন নাউন। সো নাউনের আগে যেহেতু ফলোইং বসছে, অবশ্যই প্রিপোজিশনের মতো কাজ করছে। আর ফলোইং ওয়ার্ডটা কি, এই দেখেন আমাদের অলরেডি মার্ক করা আছে। সো এটা অবশ্যই প্রিপোজিশনের মতো কাজ করছে, অবশ্যই আমরা প্রিপোজিশন দিব। আচ্ছা, 151 নাম্বারটা আপনারা করেন ভাই, সব আমি করায় দিলে আমি তো আর পরীক্ষা দিব না, দিবেন আপনারা? করেন আপনারা, দ্রুত করেন, দ্রুত করেন। 151 নাম্বার দ্রুত করেন। এদিকে আপনাদের কোশ্চেন গুলো নিয়ে নিয়ে 151 নাম্বার সবাই করেন, দেখি আগে করতে পারে। আচ্ছা, আয়েশা সিদ্দিকা আপু জিজ্ঞেস করছে, না আপু অ্যাডমিশনের কোর্সটা পেইড, ওটা ফ্রি না। আর অ্যাডমিশনের জন্য যদি কেউ ফ্রি কিছু খুঁজে থাকেন তাহলে মাস্টারটাই উইল বি দ্য বেটার অপশন। এই 151, হুইচ পার্ট অফ স্পিচ ইজ রিগার্ডিং। আর এটা তো দেখলাম না, এটা তো একদম হুবাহু কমন, মানে হুবাহু আপনার যেগুলো দাগে দিছে দাগানো থেকে চলে আসছে। সো রিগার্ডিং আইএনজি যুক্ত আছে, এটাকে অনেকে ভার্ব বলবে, অ্যাডভার্ব তো বলবে না, অ্যাডভার্ব হলে এলওয়াই লাগে, নাউন তো পাগলেও কইব না। সো ভার্বই বলবে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, তাই না? কিন্তু আপনি জানেন রিগার্ডিংটা ভার্ব হইলেও এটা একটা সিলেক্টিভ ওয়ার্ড। এই দেখেন সিলেক্টিভ ওয়ার্ড, এটা প্রিপোজিশনের মতো কাজ করে। সো অবশ্যই রিগার্ডিং কে আমরা প্রিপোজিশন বলবো। দেখি তো, দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চলে আসছে, খুবই ভালো একটা জায়গায় চলে আসছে, বি কিন্তু উত্তর। এই দেখেন মাস্টার বইয়ে এত সোজা করে, দেখেন আমরা 23টা ক্লাস, 23টা ক্লাসে আমরা 98% সোজা করে আগাইছি। যারা কিনা 23টা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করছেন, অনেকে আছেন, আফরিন আপু আছে, অপরাজিতা আপু আছে, ভাইয়াদের মধ্যে সম্ভবত পারভেজ ভাই আছে, অনেক আগে থেকে করতেছে, মানে একদম স্টার্টিং বিগিনিং থেকে করতেছে যারা। তো আপনারাই চিন্তা করেন কখনো কি ভাবছিলেন যে এত সোজা করে ইংরেজি পড়া যায়, তো আবার মাস্টার বইটা? বাট এটা কিন্তু পসিবল হচ্ছে, এবং ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন সম্পূর্ণ মাস্টার বইটি এভাবে সোজা হবে। এবং শুধু মাস্টার বই না, এই যে আমাদের পেজ থেকে আমি নিজেই ম্যাথ করাচ্ছি, এবং সামনে জিকে কোর্স আসবে, সামনে বাংলা দ্বিতীয় কোর্স আসবে, এবং তারপরের মাসে বিজ্ঞান কোর্স আসবে, এবং সবগুলাই কিন্তু ইনশাল্লাহ আমি যদি ধরি দায়িত্ব সহকারেই ধরবো, এবং সব থেকে কুলেস্ট সিম্পলেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, যেটা কিনা আগে আপনারা কখনোই ভাবেন নাই যে এইভাবে এত ইজিলিও শেষ করা যায় ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সবাই যারা ইংরেজিতে যুক্ত আছেন আমাদের ম্যাথ কোর্সে এবং আপকামিং কোর্সগুলোতেও যুক্ত থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই বুঝতেই পারছেন 151 উত্তর ডান। তাইলে আমরা দুইটা টপিক শেষ করলাম। প্রথম টপিক হচ্ছে স্থির অবস্থা, চলমান অবস্থা, হুইচ ইজ প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল, এইটা শেষ করছি। দ্বিতীয়ত আমরা শেষ করলাম কোনটা বলেন তো? দ্বিতীয়ত শেষ করলাম, টপিকটা পড়তে আমার মজাই লাগে। টপিকটা কি লিখছি? জিরান্ডের বহুরূপিতা। তো জিরান্ডের বহুরূপ বুঝতে পারছেন? তাহলে বলেন তো শিক্ষার্থীরা, জিরান্ড কখন ভার্বাল নাউন হয়? দা জিরান্ড অফ, দা প্লাস জিরান্ড প্লাস অফ হইলে ওইটা ভার্বাল নাউন হয়। এবং জিরান্ড মানে আইএনজি যুক্ত ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনের আগে বসে, আর শুধু আগে বসলেই হবে না, সিলেক্টিভ ওয়ার্ড হইতে হবে, সিলেক্টিভ ওয়ার্ড। ওই যে ফলোইং, রিগার্ডিং, নট উইথ স্ট্যান্ডিং, ওগুলো হইতে হবে। সো ওগুলো যদি হয় এবং নাউন বা প্রোনাউনের আগে বসে, সেটাকে প্রিপোজিশনে বলে। সো এই সেন্সে আমি লিখছি যে জিরান্ডের বহুরূপিতা। সো এই টপিকও শেষ হইলো। এবার দেখি নেক্সট কি টপিক আমাদের জন্য ওয়েট করতেছে। ফাইন, আচ্ছা, এই টপিকের নাম দেওয়া হয়েছে কেমন ভার্সেস জন্য। কেমন ভার্সেস জন্য। কেমন ভার্সেস জন্য, খুব ইন্টারেস্টিং টপিক, আর কিছুই না। তো পুরো একটা রহস্য মিস্ট্রি যে এখানে কি আছে, কেমন ভার্সেস জন্য বলতে আসলে কি বোঝানো হচ্ছে। দেখেন খুবই মজার একটা টপিক, এটা পড়াবো, বাট এটা পড়ানোর আগে কাইন্ডলি
যারা কিনা এখন আপনাদের ফ্রেন্ডদের মেনশন করেন নাই বা আমাদের ফ্রি ক্লাসে শেয়ার করেন, একটু শেয়ার দিয়ে দিবেন কাইন্ডলি। 10 সেকেন্ড আমরা টাইম নিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে যারা এখনো নতুন যুক্ত হচ্ছেন একটু আপনাদের ফ্রেন্ডদের মেনশন করবেন, তারপর আমরা এই টপিকে আগিয়ে যাব। আমাদের ক্লাস টাইম 1 ঘন্টা, অলরেডি 56 মিনিট হয়ে গেছে, বাট স্টিল আমরা আজকে একটু বেশি করব, কেননা মাঝখানে আমাদের একটা ক্লাস মিস গেছিল, সো ব্যাকআপের কারণে আমাদের আজকে 1 ঘন্টা একটু বেশি যাবে। ঠিক আছে, যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করে নাই 10 সেকেন্ডের বেশি টাইম নিব না, মেনশন করে দেন, আর শেয়ার না করলে একটু শেয়ার করে নেবেন কাইন্ডলি। আচ্ছা, আমাদের অ্যাডমিশনের কোর্সটার পেমেন্ট হচ্ছে 200 সেলিম ভাই জিজ্ঞেস করছে তার উদ্দেশ্যে। আচ্ছা, আফরিন আপু সে তার মতামত জানাইছে যে হ্যাঁ অনেক ইজি লাগে, আলহামদুলিল্লাহ। সো ইনশাআল্লাহ এই পেজ থেকে যদি আমি টিচার হয়ে থাকি, যে কোর্স আমার দায়িত্বে রান করা হবে ইনশাআল্লাহ সবগুলো এরকম ইজি লাগবে, ওই দায়িত্ব আমি নিচ্ছি। আচ্ছা, পারভেজ ভাই আমাদের সাথে আছে, জানাইছে। আচ্ছা, ইউটিউবে আপলোড করলে ক্লাস করা যাবে, বাট পেইড ক্লাসগুলো ইউটিউবে আপলোড হয় না, ফ্রি ক্লাসগুলো আপলোড হয়, এই আর কি। ঠিক আছে, সো কেমন ভার্সের জন্য আমরা স্টার্ট করে দিচ্ছি। যারা এখনো মেনশন করেন নাই দ্রুত মেনশন করে ফেলেন বা ভিডিওটা শেয়ার করে দিবেন কাইন্ডলি। সো কেমন ভার্সের জন্য কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, এই কথাটা ভাইরা আজ থেকে 2-3টা ক্লাস আগে পড়াইছি। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, আর অ্যাডজেক্টিভ কিসের চিহ্ন প্রকাশ করে? পার্টিসিপলের। কেন? কারণ জিরান্ড কার মতো কাজ করে? ভার্ব প্লাস নাউন। আর পার্টিসিপল কার মতো কাজ করে? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ কি? কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এইটা অবশ্যই আজকে পড়ানোর কথা না, এটা আমি 3-4 দিন আগে এই কথাটা আমি পড়াইছি। কেমন দিয়ে প্রশ্ন করলে আপনার অ্যাডজেক্টিভ পাওয়া যায়। সো অ্যাডজেক্টিভ কেমন দিয়ে প্রশ্ন করলে যেহেতু পাওয়া যায়, আর পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই কেমন দিয়ে প্রশ্ন করলে ওয়ার্ডের সাথে যদি আইএনজি যুক্ত থাকে সেটি পার্টিসিপল। এই কথাটা আমি আগেও পড়াইছি, এখনো পড়াচ্ছি। দেখেন, গুড বয়, কেমন বয়? গুড বয়। এখানে গুড হচ্ছে নর্মাল একটা অ্যাডজেক্টিভ, কিন্তু স্মাইলিং গার্ল, এই মেয়েটা কেমন রে? স্মাইলিং, তার ফেসটা খুবই স্মাইলিং ছিল, জানিস? এক নজরে আমার পছন্দ হয়ে গেছে, তার ফেসটা খুবই স্মাইলিং ছিল। কেমন গার্ল? স্মাইলিং গার্ল। সদা একটা তিনি হাসির ঝিলিক মেয়েটার ফেস দিয়ে আসতেছে। সো এইখানে আমি বলবো যে কেমন মেয়ে? স্মাইলিং মেয়ে। কেমন বয়? গুড বয়। সো এইটাও অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ, কিন্তু পার্থক্য হলো গুডের সাথে আইএনজি নাই, নরমাল অ্যাডজেক্টিভ। আর স্মাইলিং এ হচ্ছে এর সাথে আইএনজি যুক্ত আছে, সেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মানে এটাকে আমরা কি বলবো? পার্টিসিপল। সো এই নোট থেকে শিখলেন কেমন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ। কেমন ভার্সেস জন্য, কেমন শিখলাম, এবার জন্যতে আসবো। জন্য দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট জিরান্ড, এখানে কোনো কথা নাই। জন্য দিয়ে প্রশ্ন করলে কি? ডিরেক্ট জিরান্ড পাওয়া যায়। দেখাচ্ছি, বিষয়টা দেখাইলে ক্লিয়ার হবে, একটু সময় দেন, দাগ দিয়ে রাখলাম, করবেন। জন্য দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট জিরান্ড পাওয়া যায়। যেমন দেখেন, এ সুইমিং পুল, এখানে অনেকেই প্রশ্ন করবেন ভাই কেমন পুল? সুইমিং পুল। এটা তো আপনার হয়ে গেল ভাই, পার্টিসিপল হয়ে গেল। ওয়েট ওয়েট ওয়েট, থামেন। আপনি কি একবারও জন্য দিয়ে প্রশ্ন করছেন? না তো, একটু করে নেন। আগে কেমন দিয়ে প্রশ্ন করে মিলা গেছে, এটা শুনে আগে লাফালাফি করেন না ভাই, এটা মিশনের জিনিস অথবা জবের জিনিস, এটা ইন্টারের না, এসএসসির না যে মুয়া ধরাইয়া দিবে। ইন্টার এসএসসির কোশ্চেন গুলা খুবই সোজা হয়, কিন্তু অ্যাডমিশন বা জবের কোশ্চেন গুলা সেই তুলনায় অনেক ক্রিটিক্যাল হয়। ঠিক আছে, সো একটা আইএনজি যুক্ত এরকম জিনিসটাকে 2টা প্রশ্ন করে নিবেন, কেমন প্লাস জন্য। যদি দেখেন কেমন দিয়ে প্রশ্ন করে মিলতেছে, লাফালাফি হবে না, থামবেন, জন্য দিয়ে প্রশ্ন করবেন। যদি দেখেন জন্য দিয়েও প্রশ্ন করে মিলতেছে, তখন 7-5 ভাববেন না, মিলা গেলেই জিরান্ড করে দিবেন। যেটা কিনা পার্টিসিপল হবে সেটা জন্য দিয়ে প্রশ্ন করলে কখন উত্তর পাবেন না। আমি একটু পরে এর ব্যাখ্যা বলবো, দাঁড়ান একটু পরেই বলবো। এ সুইমিং পুল, কেমন পুল? সুইমিং পুল। এবার আমি যদি বলি এই পুল, এখানে যে পুলটা আছে পানি তো পরিষ্কার দেখতেছি, কেমন পুল এটা? এটা যদি জিজ্ঞেস করি, এটা যে সাঁতার কাটার জন্য পুল। যদি জিজ্ঞেস করি কিসের পুল, এটা সাঁতার কাটার জন্য এই পুলটা, তাই পানিটা পরিষ্কার। পানি যদি নোংরা দেখতাম তাহলে তো সুইমিং পুল লেখা থাকতো না। সো পুলটা কিসের?
পুলটা হচ্ছে সুইমিং, সাঁতার কাটার জন্য পুল। এবার এটা দেখেন তো, এ সুইমিং স্ন্যাক, কেমন স্ন্যাক? সুইমিং স্ন্যাক। কিন্তু কি বলতে পারবেন সাঁতার কাটার জন্য সাপ? দেখেন, সাঁতার কাটার জন্য সাপ, আমি ক্রস মার্ক দিয়ে রাখছি। সাঁতার কাটার জন্য সাপ হয়? উপরেটা দেখেন, সাঁতার কাটার জন্য পুল, সুইমিং পুল, রাইট। 7-5 ভাববো না, জিরান। আদালতের রায় দিয়ে দিছি, জিরান হবে। জন্য দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলেই জিরান। সুইমিং স্নেক, কেমন স্নেক? সাঁতার কাটার জন্য সাপ। লাইনটা হইল? জন্য দিয়ে প্রশ্ন করছি, হয়েছে? হয় নাই। যেহেতু জিরান না, তাইলে কেমন সাপ? সাঁতার কাটা অবস্থায় একটা সাপ। ওই দেখ পানিতে সাঁতার কাটা অবস্থায় একটা সাপ দেখা যাইতেছে। তো কেমন সাপ? সাঁতার কাটা অবস্থায় আছে। যেহেতু জন্য দিয়ে মিলে নাই, তাই অবশ্যই এটা কেমন দিয়ে মিলছে, সাঁতার কাটা অবস্থায় একটি সাপ। এইভাবে বাংলা হয়েছে। সো এটা কি? পার্টিসিপল। সো এইখান থেকে আপনাকে একটু সোজা করে দেই, এইরকম ওয়ার্ড গুলা, সুইমিং বা আইএনজি যুক্ত ওয়ার্ড গুলা কেমন দিয়ে প্রশ্ন না করে আগে জন্য দিয়ে প্রশ্ন করবে। যদি জন্য দিয়ে প্রশ্ন করে দেখেন মিলে গেছে, জিরান লিখে দিবেন। জন্য দিয়ে প্রশ্ন করে যদি না মিলে, তখন আপনি পার্টিসিপল লিখে দিবেন। এটা ভেরি সিম্পল। সুইমিং পুল, আচ্ছা এই পুলটা কিসের জন্য? সাঁতার কাটার জন্য। হ্যাঁ জিরান। সুইমিং স্ন্যাক, সুইমিং স্ন্যাক, আচ্ছা এই স্ন্যাকটা কিসের জন্য? এই স্ন্যাকটা সাঁতার কাটার জন্য। মিলছে? মিলে নাই, ক্রস। তাইলে এটা পার্টিসিপল। আরো এক্সাম্পল আছে, ওয়েট আমি একবারে শেষ করে যাব। আচ্ছা আমি লিখছিলাম এখান থেকে, এখান থেকে ওয়ার্ড গুলো নিছিলাম, খেয়াল করেন। এ সুইমিং স্নেক, স্নেকটা কিসের জন্য? সাঁতার কাটার জন্য। মিলে? মিলে না। এই দেখেন পার্টিসিপল, পাইছেন? বামে উত্তর দেওয়া আছে। এ সুইমিং পুল, আচ্ছা পুলটা কিসের জন্য? পুলটা সাঁতার কাটার জন্য। মিলছে, জিরান। আমি যে নিয়মটা বললাম না, এটা হুবাহু আপনার মাস্টার বইতে দেওয়া আছে। এই দিকটা খুবই সুন্দর লাগছে আমার, আমি হুবাহু এই জিনিসটি নোট আকারে পড়াইছি। এ স্লিপিং বেবি, আচ্ছা বেবিটা কিসের জন্য? ঘুমানোর জন্য। মিললো? জন্য দিয়ে মিললো না, পার্টিসিপল। এ স্লিপিং রুম, আচ্ছা পোলাপান রুমটা কিসের জন্য? হ্যাঁ রুমটা স্যার, এই রুমটা ঘুমানোর জন্য। আপনি আমার বাসায় মেহমান, ঘুমান স্যার, এই রুমে ঘুমান। রুমটা ঘুমানোর রুম, বেডরুম। এ মিলা গেছে, জন্য দে জিরান। এ স্লিপিং পিল, আচ্ছা ভাই তুমি পিল খাও, রেগুলার পিল খাও, এই পিলটা কিসের জন্য? স্যার এই পিলটা ঘুমানোর জন্য। এই মিলে গেছে ভাই, জিরান। দেখছেন? দ্যাটস ইট। এইখানে আর কিছু লেখার দরকারই নাই। তারপরে দেখেন 154 নাম্বার একটা প্রশ্ন আসছে, উত্তর কি হয়েছে? এই নাম্বার উত্তর দিছে, দেখি জিরান। আই জয়েন্ট এ রাইডিং স্কুল। এই যে এটা কিন্তু রিডিং স্কুল না, স্টাডি স্কুল না, রাইডিং স্কুল। রাইডিং, রাইডিং মানে বুঝেন না? রাইডিং মানে হচ্ছে ধরেন আপনি ঘোড়ায় চড়া শিখতে চান, হাতিতে চড়া শিখতে চান, ওইগুলাকে বলে রাইডিং স্কুল। ঠিক আছে? তো স্কুলটা কিসের জন্য? স্কুলটা, স্কুল ইজ ফর রাইডিং, মানে যেই স্কুলে গেলে আপনি রাইডিং শিখবেন, এটা সেই স্কুল। ঠিক আছে? তো যেহেতু জন্য দিয়ে কাভার হয়েছে, অবশ্যই কি হবে? জিরান হবে। এগুলার থেকে এগুলা পরীক্ষা আমি বেশি আসতে দেখছি, এগুলা ভালো করে পড়বেন কাইন্ডলি। সুইমিং স্নেক, স্লিপিং বয়, এগুলো একটু কাইন্ডলি ভালো করে পড়বেন। কোশ্চেন যদিও দেখা যাইতেছে একটা কম, মানে কম আসছে, একটা আসছে মাত্র, বাট এখান থেকে প্রচুর কোশ্চেন, আমি নিজে সাক্ষী। সো এই জিনিসটা একটু ভালো করে পড়বেন, এইটুকটা জাস্ট জন্য দিয়ে, কোনটা জন্য দিয়ে হচ্ছে, কোনটা জন্য দিয়ে হচ্ছে না, দ্যাটস ইট। সো ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে মেইন পড়া। এরপরে যে পড়াটা আছে ওটার 5 মিনিটের, ওগুলা গুরুত্বপূর্ণ না। মেইন পড়া এই পর্যন্ত, 1 ঘন্টা